হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকেও তোমাদের জন্য আমি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যেহেতু সামনে আছে, সেই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো এই প্র্যাকটিস সেটটা ভিডিওটা দেখো, অনেক কথা বলবো, তোমাদের দরকারে লাগবে। প্রথম প্রশ্ন, চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসছে। পিএসসি মিসলেনিয়াস যারা দেওয়ার জন্য ভাবছো তারা কিন্তু বিজ্ঞানের ওপর বেশি জোর দিও, বিশেষ করে এই জীবন বিজ্ঞান পাঠটা। তো সেরমই একটি প্রশ্ন বহু পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অপশন এ কর্নিয়া, অপশন বি লেন্স, অপশন সি রেটিনা, নাকি অপশন ডি সম্পূর্ণ চোখ? তো এর সঠিক উত্তর হচ্ছে কর্নিয়া অংশটা। কর্নিয়া অংশটাই কিন্তু মৃত্যুর পর যে দাতা চক্ষুদান করছেন যিনি, তার চোখ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং দৃষ্টিহীন কারুর কিন্তু সেই দৃষ্টি ফেরানোর কাজে সেটা ব্যবহার করা হয়। তো নেক্সট কোশ্চেনে আসি। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা এটি, সুতরাং পশ্চিমবঙ্গ সম্পর্কে ভালোভাবে নলেজ থাকা কিন্তু ভীষণভাবে দরকার, সেটা রিটেন পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক। ইন্টারভিউতেও কিন্তু তোমাদের এই পশ্চিমবঙ্গ জেলা থেকে বা যে জেলায় তোমরা বিলং করছো সেই জেলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়। তো সেই হিসাবে কিন্তু আগে থেকেই তৈরি করো। তো জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন বি উত্তর চব্বিশ পরগনা, অপশন সি বাঁকুড়া, নাকি অপশন ডি পশ্চিম মেদিনীপুর? মনে রাখবে, যদি জনসংখ্যার বিচারে বলা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যার বিচারে। আর আয়তনের বিচারে যদি বলা হয় তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হবে। এই দুটো প্রশ্ন একসাথে কিন্তু তৈরি করে রেখো, যে কোনো একটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগতেই পারে, বিশেষ করে মিসলেনিয়াস বা এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, খুব ভালোভাবে মনে রেখো এটা। অপশান এ পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, অপশান বি দুর্বা বন্দ্যোপাধ্যায়, অপশান সি স্বর্ণকুমারী দেবী, অপশান ডি কানন দেবী। আমি ইচ্ছা করে এই চারটে অপশান এমনভাবে বেছেছি যারা কোনো না কোনো ক্ষেত্রে একজন মানে প্রথম মহিলা হিসাবে আমাদের মনে রাখতে হবে, সেই হিসাবে এই চারটে অপশানকে আমি রেখেছি। প্রথম যিনি হলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, এনার নামটা তোমরা মনে রাখবে। ইনি হলেন প্রথম এয়ার মার্শাল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মহিলা হিসাবে প্রথম এয়ার মার্শাল হচ্ছে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। নেক্সট যিনি আছেন দুর্বা বন্দ্যোপাধ্যায়, ওনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে উনি ছিলেন প্রথম বিমান চালক। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিউশন ভীষণ হয়। একজন এয়ার মার্শাল ছিলেন, তিনি হচ্ছেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, আর প্রথম বিমান চালক ছিলেন কিন্তু দুর্বা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্বর্ণকুমারী দেবী। উনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। প্রথম মহিলা ঔপন্যাসিক যে উপন্যাসটি উনি লিখেছিলেন তার নাম হচ্ছে মেবারের রাজ। ঠিক আছে, মেবারের রাজ 1877 সালে সেটা প্রকাশ হয়। আর লাস্ট যে অপশন রয়েছেন কানন দেবী, উনি হচ্ছেন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মহিলা, বাঙালি মহিলা। ঠিক আছে, তো উনি পেয়েছিলেন 1876, এই সরি 1800 বলছি 1976 সালে। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বাঙালি মহিলা হচ্ছেন কানন দেবী। 1976 সালে উনি এই পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে দেখো, একটা প্রশ্ন করার সাথে সাথে চারটে প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেল তোমাদের। সেই জন্যই বলছি পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, অনেক কথা বলবো। নেক্সট, নারী সুরক্ষায় রাত্রিরের সাথী কর্মসূচি গ্রহণ করলেন নিম্নলিখিত কোন রাজ্য সরকার? তোমরা সকলেই জানো এখন যে ঘটনা চলছে সেটা নিয়ে আমি আর উল্লেখ করছি না। তো সেই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি অ্যাপ চালু করেছেন বা কর্মসূচি বলতে পারো, সেটার একটি অঙ্গ হচ্ছে এই অ্যাপ।
নেক্সট, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে নিম্নলিখিত কোন দিন পালন করা হয়? মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকাটি কে প্রকাশ করেন? মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকাটি, বিভিন্ন যে পত্রিকাগুলো কারা প্রকাশ করতো বা কোথা থেকে প্রকাশ হতো বা অনেক সময় কত সালে প্রকাশ হতো, এটা দিয়েও কিন্তু প্রশ্ন হয়। তো সেরমই একটি প্রশ্ন হচ্ছে মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকাটি কে প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে অ্যানি বেসান্ত। ভালো করে মনে রেখো। নেক্সট, আ হাউস ফর মিস্টার বিশ্বাস, এই উপন্যাসটির লেখক হলেন কে? এই উপন্যাসটির লেখক হলেন কিন্তু ভিএস নাইপাল। ভিএস নাইপালের লেখা বই, অমিতাভ ঘোষের লেখা বই, ঝুম্পা লাহিড়ির বই, চেতন ভগতের লেখা বই, এগুলো কিন্তু পিএসসির খুব ফেভারিট। মানে আমি এই হিসাবে বলছি, যা আগের প্রশ্ন স্ক্যান করে যা পাওয়া গেছে, এদের বই থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই কিন্তু এই বই মানে এনাদের লেখা বই কিন্তু অবশ্যই দেখে যেও, কারেন্ট যদি কোনো বই আসে আর কি। নেক্সট, গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার সূর্যোদয়ের মধ্যে পার্থক্য কতটা? মানে সূর্যোদয় যে সময়টা, সেই সময়টার পার্থক্য কতটা? মনে রাখবে 2 ঘন্টার পার্থক্য। গুজরাটের সৌরাষ্ট্র মানে একদম পশ্চিম প্রান্ত থেকে ভারতবর্ষের পূর্ব প্রান্ত পর্যন্ত কতটা ডিস্টেন্স হয়, পারলে আমাকে একটু কমেন্টে জানিও। ভারতের পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্সটা কতটা এবং উত্তর ও দক্ষিণের ডিস্টেন্সটা, সেটাও কিন্তু দেখে রেখো। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2 ঘন্টা। নেক্সট, রত্নগিরি লৌহখনি কোন রাজ্যে অবস্থিত? রত্নগিরি লৌহখনি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটি বিখ্যাত লৌহখনি। নেক্সট কোশ্চেনে আসি, ভারতের প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি কোথায় চালু হয়? ভারতের প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি, দেখো সবকটা পুর আছে, কানপুর, নাগপুর, জয়পুর, যোধপুর, সবকটা অপশান দেওয়া আছে। এরকমই প্রশ্নের অপশানগুলো থাকে যাতে আমরা কনফিউজ হয়ে যাই, ঠিক আছে, পরীক্ষার সময়। সেটা যাতে না হয়, ভালোভাবে প্রশ্নগুলো তৈরি করে রেখো। এর সঠিক উত্তর হচ্ছে নাগপুর। নাগপুরে প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হয়। আমি যাতে ভিডিওটা খুব লেন্দি না হয় তার জন্য খুব তাড়াতাড়ি বলছি, পারলে ভিডিওটা তোমরা পজ করে করে কোশ্চেনগুলো দেখে নিও। নেক্সট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা নিম্নলিখিত কত সালে শুরু হয়? তো মনে রেখো 2015 সালে। তো এই 2015 সালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই সময় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ যোজনা, কেন্দ্র সরকারের যোজনা, সেগুলো কিন্তু চালু হয়েছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে উজালা যোজনা 2015 সালে, ঠিক আছে। তারপরে হচ্ছে অটল পেনশন যোজনা, এটাও 2015 সালে। তারপর ধরো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এগুলোও 2015 সালে। অমৃত 2015 সালে, এটা আমার খুব যতদূর মনে পড়ছে স্টাফ সিলেকশন পরীক্ষায় বোধহয় লাস্টবার দিয়েছিল, অমৃত থেকে প্রশ্ন এসেছিল কোনো একটা দিনের প্রশ্নে। আচ্ছা, তারপর ধরো প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটাও 2015 সালে। তারপরে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা 2015 সালে। স্মার্ট সিটি মিশন, সেটাও 2015 সালে। ডিজিটাল ইন্ডিয়া 2015 সালে। সেই জন্য বলছি 2015 সালে যে যে প্রকল্পগুলোর নাম বললাম সেগুলো কী উদ্দেশ্যে নেওয়া,
সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে রেখো। এগুলো তোমরা যে কোনো জিএস বইতে পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বেশ, পরেরটায় আসি। টর কিসের একক? আমি বারবার বলি মিসলেনিয়াসের জন্য কিন্তু সায়েন্স পার্টটা খুব ভালোভাবে দেখো। টর কিসের একক? টর হচ্ছে চাপের একক, ঠিক আছে, এটা মনে রেখো। টর হচ্ছে চাপের একক। নেক্সট, রামধনু যে প্রকারের বর্ণালী তা হলো অপশান এ শুদ্ধ বর্ণালী, অপশান বি অশুদ্ধ বর্ণালী, অপশান সি শুদ্ধ এবং অশুদ্ধ উভয় প্রকার বর্ণালী, আর অপশান ডি কোনোটিই নয়। মনে রাখবে রামধনু হচ্ছে অশুদ্ধ বর্ণালী। নেক্সট কোশ্চেন, 2029 সালে স্থাপিত কৃষক প্রজা পার্টি কে তৈরি করেন? 2029 সালে স্থাপিত কৃষক প্রজা পার্টি কে তৈরি করেন? মানে তখন তো একসাথেই ছিল, মানে এটা বাংলাদেশে পড়ছে, বাংলাদেশে সেই সময় এইটা তৈরি করেছিলেন ফজলুল হক, ঠিক আছে, 1929 সালে, ঠিক আছে, 1929 সালে স্থাপিত কৃষক প্রজা পার্টি, 1929 সালে স্থাপিত কৃষক প্রজা পার্টি কে তৈরি করেছিলেন? ফজলুল হক। সেটা বাংলাদেশের উনি সেই সময়, তৎকালীন বাংলাদেশে সেই সময় উনি চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন আসি। ফসজিন হলো, ফসজিন কি? অপশন এ সিলিকন কার্বাইড, অপশন বি কার্বনিল ক্লোরাইড, অপশন সি বেনজিন হেক্সাক্লোরাইড, অপশন ডি হচ্ছে ক্লোরোপিক্রিন। এই সামাজিক নাটক, এখানেও আমি অপশানগুলো এমনভাবে রেখেছি যাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং চারটে দিয়েই চারটে প্রশ্ন হয়ে যায়। এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কুলীন কুল সর্বস্ব। এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক। প্রথম সামাজিক নাটক হচ্ছে কুলীন কুল সর্বস্ব। এটা হচ্ছে 1854 সালে এটি পাবলিশ করে এবং এর লেখক ছিলেন রামনারায়ণ তর্কলঙ্কার। তাহলে এগুলো তোমরা জেনে রাখলে, রামনারায়ণ তর্কলঙ্কারের লেখা, 1854 সালে এটা পাবলিশ হয়। বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক। তারপরে একটা নাম দেখো, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, এটা রোঁ হবে, রয় চন্দ্রবিন্দু ওকার। বলে দিলাম, তোমরা কারেকশন করে নিও। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক, ঠিক আছে, বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। নেক্সট যেটা আছে অপশান কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা হচ্ছে তোমার কার লেখা বলো তো? কপালকুণ্ডলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি হচ্ছে বাংলা সাহিত্যের রোমান্টিক উপন্যাস। প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর
পদ্মিনী উপাখ্যান যেটা, পদ্মিনী উপাখ্যান হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য যদি বলা হয় তাহলে হচ্ছে পদ্মিনী উপাখ্যান। 1858 সালে এটা পাবলিশ করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো এই একসাথে এই 4টে অপশান দিয়ে 4টে প্রশ্ন বলে দিলাম, সেগুলো কিন্তু তোমরা বারে বারে শুনে মনে রেখো বা লিখে রেখো, যেটা তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন আসি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি? এটা রয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেটা হয় 2024-এ, তার একদম টপে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। নেক্সট, ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এই টাইগার রিজার্ভ থেকে কিন্তু প্রশ্ন হয়, অবশ্যই কিন্তু মনে রেখো। বিশেষ করে যে টাইগার যে সেন্সাস রিপোর্টটা বেরিয়েছিল, স্টেট টাইগার সেন্সাস রিপোর্ট, যতদূর মনে পড়ছে আমার নামটা, এটাও কিন্তু অবশ্যই দেখে রেখো। তো ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটি রয়েছে রাজস্থানে। নেক্সট, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন পাশ করে কোন সংস্থা? IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, EU বা ইউরোপিয়ান ইউনিয়ন, হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা অপশন ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইউরোপিয়ান ইউনিয়ন। নেক্সট, বাংলাদেশের কক্সবাজারে সম্প্রতি যে অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে গেছে, হামুন আঘাত হেনেছিল, তার নামকরণ করেছিল কোন দেশ? তোমরা সকলেই জানো যে ঘূর্ণিঝড়গুলো হয় তার নামকরণ কোনো না কোনো দেশ করে থাকে। তো এইটার নামকরণ কে করেছিল? মনে রাখবে, ইরাকের নামকরণ করেছিল হামুন। অ্যাকচুয়ালি ফার্সি ভাষা, এটা ফার্সি একটি শব্দ। ফার্সি ভাষায় হামুন শব্দের অর্থ হচ্ছে মরুভূমির মধ্যে বড় কোনো জলাশয়। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্সি ভাষায় হামুন শব্দের অর্থ, মরুভূমির মধ্যে বড় কোনো জলাশয়। বেশ, পরের কোশ্চেনে আসি। 32তম দেশ হিসাবে ন্যাটোতে যোগদান করেছে কোন দেশ বা অংশগ্রহণ করেছে কোন দেশ? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সুইডেন 32তম দেশ হিসাবে ন্যাটোতে অংশগ্রহণ করেছে। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম উইপোকার ঢিবি পাওয়া গেছে কোথায়? বিশ্বের প্রাচীনতম উইপোকার ঢিবি পাওয়া গেছে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। মনে রেখো অবশ্যই, এই ধরনের একটু হাটকে কোশ্চেন কিন্তু দিয়ে দেয় পরীক্ষাগুলোতে। লাস্ট কোশ্চেন, 2024 সালে কতজন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে? একটু ট্রিকি কোশ্চেন দিয়েছি, ইচ্ছে করেই দিয়েছি তোমাদের বেশ কয়েকটা কথা বলবো বলে। 2024 সালে ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছে আগে সবার আগে জেনে নাও। সেটা যারা পেয়েছেন তারা হলেন নরসিমা রাও, কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। এই পাঁচজন কিন্তু 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু বলছে, দেখো, যে কতজন মরণোত্তর পুরস্কার পেয়েছে, মানে ওনারা মারা গেছেন, এখন সেই পুরস্কার তাদের দেওয়া হয়েছে, সেই কারণে মরণোত্তর পুরস্কার। মনে রাখবে, 4জন কিন্তু এই মরণোত্তর পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 4জন কারা? নরসিমা রাও, উনি ছিলেন আমাদের নবম প্রধানমন্ত্রী। কর্পূরী ঠাকুর, উনি বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, চৌধুরী চরণ সিং, উনি 5ম প্রধানমন্ত্রী ছিলেন। আর MS স্বামীনাথন, উনি সবুজ বিপ্লবের জনক, তোমরা সকলেই জানো। এই 4জন হচ্ছে মরণোত্তর পুরস্কার বা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর লালকৃষ্ণ আদবানি, উনি ছিলেন আমাদের 7ম ডেপুটি প্রধানমন্ত্রী। এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, যেহেতু ভারতরত্ন সম্পর্কে বহুবার প্রশ্ন এসছে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসছে। তো এইখানে আমি প্রশ্নটা এই জন্য এভাবে দিলাম যে কতজন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে 2024 সালে? মনে রাখবে 4জন। আর টোটাল কতজন পেয়েছেন? 5জন। ঠিক আছে, নাম কারা কারা পেয়েছেন এবং তারা কোন ক্ষেত্রে সাথে যুক্ত এবং কি ছিলেন, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো চলো, আজকে এই 25টা প্রশ্ন এবং তার সাথে যতটুকু এক্সপ্লানেশন করতে পারলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের উপকারে লাগবে। ভিডিওটা বারে বারে দেখো, একবার নয়, বারে বারে দেখলে কিন্তু প্রশ্নগুলো এবং তার সাথে বলা যে এক্সপ্লানেশনে যেগুলো বললাম সেগুলোও তোমাদের কাজে লাগবে আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ছড়িয়ে দিও ভিডিওটা। তোমাদের মতো আরও যারা আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ভাই বোনেরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তাদের সবার জন্য এই ভিডিওটা, তাদের সবার কাছে শেয়ার করো ভিডিওটা।
আর পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবার চেষ্টা করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা দেখো, তাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো চলো, ভিডিওর এখানে শেষ করলাম। মন দিয়ে পড়াশুনো করো, সামনে পরীক্ষা আছে। সামনের পরীক্ষাতে যাতে সফলতা পাও এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।